ভাই, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার ছিল। ফাইজার বিষয়। ফাইজা কিন্তু দিন দিন মাথা চারা দিয়ে উঠছে। কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। আপনি যদি অর্ডার না দেন তাহলে তো আমরা কিছুই করতে পারছি না। এটা নিয়ে তোর সঙ্গে আমি পরবর্তী সময়ে কথা বলবো। সন্ধ্যার পরে সবাইকে নিয়ে আসবে, তাদের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। ঠিক আছে ভাই। ভাই, ওরা এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য, বাংলাদেশ থেকে। আপনার সঙ্গে দেখা করেই সবাই বাংলাদেশে চলে যাবে। এভাবে কথা বলতে বলতে এই সময়টা পার হয়ে গেল আকাশের। আর সন্ধ্যার পরে আকাশ দেখতে পারল তার জন্য সবাই অফিস রুমে ওয়েট করছে। আকাশ সবার সামনে বসে পড়ল। তার সামনে 10 জন মাফিয়ার এজেন্ট বসে আছে। ওরা সবাই আকাশের হয়ে বিভিন্ন শহরে কাজ করে থাকে। আর তখন আকাশ বলতে লাগলো, ফাইজা আমার ক্ষতি করার চেষ্টা করছে, এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমি যদি ফাইজাকে নিয়ে বসে থাকি, ফাইজার খোঁজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওদিকে একে মাফিয়া কিং আবার আমার দিকে অ্যাটাক করতে পারে। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। এদিকে এক মাফিয়া কিং আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে। এখন কোনোভাবেই আমরা বাংলাদেশে চলে যেতে পারলেই ও আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশে যেতে তো একটু সময় লাগবে। আচ্ছা সাদ্দাম, তুই তো বাংলাদেশে যাসনি, তা তোর পাশের জন গিয়েছে। এই তোর নাম যেন কি? সাকিব, তাই তো? এই সাকিব, তুই তো বাংলাদেশ থেকে 2 দিন আগে এসেছিস। অল বাংলাদেশের কি খবর? আমি ঠিকমতো খোঁজ রাখতে পারি না, সময় স্বল্পতার কারণে। ভাই, বাংলাদেশের অবস্থা আরো বেশি খারাপ। এখানে তো তারা অন্ততপক্ষে আপনার ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো আর তেমন কোনো মাথা নেই যে যার ভয় সমস্ত কিছু বন্ধ করে দিবে। একে মাফিয়া কিং ও কিন্তু আবার ফাইজার সঙ্গে গোপনে যোগাযোগ রাখে। এটা আমি খবর পেয়েছি বাংলাদেশে থেকেই। এই খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হবে, কারণ যে কোনো একজনকে ধরতে পারলেই আমরা এর পেছনে যারা যারা আছে তাকেও চিনে ফেলতে পারবো। ফাইজাকেও অন্য একজন লিড দিচ্ছে। এখানে অনেক বড় সিন্ডিকেট গড়ে উঠেছে। হ্যাঁ ভাই, এটা কিন্তু সাকিব ঠিক বলেছে। আমাদের আগে বাংলাদেশে প্রবেশ করা দরকার, কারণ নিজের মাটিকে যদি রক্ষা না করতে পারি তাহলে আমরা এত কিছু করে লাভ কি পেলাম? আপনি কি বলেন ভাই? আপনি অনুমতি দিলে আমি আমার ছেলেদেরকে নিয়ে বাংলাদেশে চলে যেতে পারি। আমি নিজেই বাংলাদেশে যাব। তোদেরকে দিয়ে কোনো কাজ হবে না এখন দেখছি। তোদেরকে তো আমি অনেক দায়িত্ব দিয়েছি, আজ পর্যন্ত এই খবর ছাড়া তো আর কোনো কিছুই বের করতে পারলি না। আমি না যাওয়া পর্যন্ত দেখছি আর কোনো কিছুই করা যাবে না। আকাশের মুখ থেকে যাওয়ার কথা শুনে সবাই চমকে উঠল। কারণ ওরা খুব ভালো করেই জানে যে আকাশ বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ তাকে আকাশ নিজের হাতে নিয়ে নেবে। আর এদিকে বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাবে, কারণ আকাশ পুরো পরিবারকেই ওরা 2 জন মিলেই হত্যা করেছে। আকাশ তার নিজের পরিবারের হত্যার প্রতিশোধ নিতে বাংলাদেশে চলে যাবে। এতদিন দুবাইয়ের এখানে রাজত্ব করেছে, কিন্তু বাংলাদেশের খোঁজ রাখেনি। এই আকাশ মাহমুদ এখন বাংলাদেশে হঠাৎ করেই চলে যাবে। বাংলাদেশের মাফিয়া একে এবং তার লোকজনকে কেটে টুকরো টুকরো করে পদ্মা নদীতে ফেলে দিয়ে আসবে এই আকাশ মাহমুদ। হঠাৎ করেই আকাশ সামনের দিকে তাকিয়ে দেখতে পারল একটা ছেলের কপাল দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। আকাশ খুব ভালো করে বুঝতে পারল তার এখানে সবাই তার হয়েও কাজ করে না, এটার মধ্যেও একটা ঝামেলা হয়েছে। আর তখনই আকাশ সঙ্গে সঙ্গে তার পিস্তল বের করে ছেলেটাকে গুলি করে দিল। আর এরকম গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে আকাশ তার নিচের লোককেই মেরে ফেলবে, এভাবে এটা দেখে সকলেই হতবাক হয়ে গেছে। কেউ কোনো প্রশ্ন করার সাহস পাচ্ছে না আকাশকে। তখন আকাশ উঠে এসে তার পকেট থেকে ফোনটা নেয়। আর ফোনটা নেওয়ার পরে দেখতে পারল সেখানে একজন কলে আছেন। সঙ্গে সঙ্গে কলটা কেটে দিল। আর কলটা কেটে দেওয়ার পরে নাম্বারটা দেখতে পারল সেখানে একটা ভিন্ন নাম্বার। তখন ফোনটা নিয়ে আবারও তার চেয়ারে বসে পড়ল। আর বসে পড়ার পরে তখন আবারও বলতে লাগলো, আমি অনেকদিন ধরে সন্দেহ করছিলাম, কারণ আমি যেসব মিটিংয়ের মধ্যে কথাবার্তা বলি সেগুলো কোনো না কোনোভাবে ফাইজার কাছে চলে যায়। আর এটা ছিল ফাইজার একটা গুপ্তচর।
হঠাৎ করেই আকাশের মোবাইলটা বেজে উঠল। আকাশ তার মোবাইলটা হাতে নেওয়ার পরে দেখতে পারল আননোন নাম্বার থেকে একটা কল এসেছে। আকাশের ফোনের তেমন একটা আননোন নাম্বার থেকে কল আসে না। আকাশের নাম্বারটা কেউ জানে না। আকাশ কলটা রিসিভ করলো, আর কলটা রিসিভ করার পরে সুন্দর করে সালাম দিল। আর তখন ওপাশ থেকে কেউ একজন বলতে থাকে, হ্যালো মিস্টার আকাশ মাহমুদ, আশা করি তুমি খুব ভালোই আছো। কিন্তু বর্তমানে তোমাকে আমি এমন একটা খবর দেব যেটা শোনার পরে তোমার ঘুম হারাম হয়ে যাবে। তুমি আমার লোকটাকে মেরে ফেলেছো, আর আমার নাম্বার ট্র্যাক করতে হবে না। আমি নিজেই তোমাকে কল দিয়েছি। আমি এতক্ষণ তোমার কথাবার্তা শুনেছিলাম তোমার লোকের কাছ থেকে। তোমার প্রিয় মানুষটাকে যে আমরা ধরে নিয়ে ফেলেছি, অনেক বেশি কষ্ট পাচ্ছে তোমার জন্য। এমন সুন্দর শরীরের মধ্যে দাগ পড়ে যাচ্ছে একটু একটু করে। এটা কি ভালো দেখাচ্ছে বলো? অ্যালেক্স, তাহলে তুই আমার এত বড় সর্বনাশ করলি। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। আর তোর সঙ্গে যত ঝামেলা সব কিছু আমার সঙ্গে। তুই আমার কলিজায় হাত দিয়েছিস কেন? আমার পুরো পরিবারকে তোরা মিলে হত্যা করেছিস, তবুও তোদের মন ভরেনি। তোদের জন্য বাংলাদেশ ছেড়ে এসেছিলাম। আরে বাংলাদেশের মতো এমন একটা ছোট দেশের দায়িত্ব তো এমনিতেই পাওয়া যায়। আমি তো চাই যে এই দুবাইয়ের রাজত্ব করতে, কিন্তু সেটা তো তুই বেঁচে থাকতে কখনোই সম্ভব হবে না। তাই তো তোর প্রিয় মানুষটাকে ধরে নিয়ে এসেছি। তাড়াতাড়ি আয়। তুই এখনো এত বড় হয়ে যাসনি যে তোকে আমি দুবাইয়ের রাজত্ব দিয়ে দেব। বাংলাদেশের রাজত্ব করেছি, এখন দুবাইয়ের রাজত্ব করছি। দুবাইয়ের একটা মানুষ বলতে পারবে না আমার নামে যে আমি খারাপ মানুষ বা আমি তাদের সঙ্গে খারাপ কাজ করেছি, তাদের ক্ষতি করেছি। কিন্তু তোরা শান্তিতে থাকতে দিবি না আমাকে। ভেবেছিলাম সব কিছু ছেড়ে দেব, কিন্তু তোদের জন্য আর ছাড়া হয়ে উঠল না। আমি আসছি, এখনই আসছি। এই কথা বলার পরে আকাশ কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আকাশ তার নিজের মার্সিডিজ গাড়িতে উঠে পড়ল। মার্সিডিজ গাড়িতে উঠে ড্রাইভারকে বলল যাওয়ার জন্যে। আর আকাশের পিছনে আরও প্রায় ৮-৯টার মতো গাড়ি যাচ্ছে। আর কিছুক্ষণ পরে আকাশ একটা বড় দালানের সামনে এসে নামলো। আর দালানের সামনে নামার পরে আকাশ একাই ভিতরে যেতে শুরু করলো। এটা দেখে সবাই চমকে উঠল, কারণ আকাশ নিজেই ভিতরে যেতে শুরু করেছে। আর তখন সাদ্দাম এগিয়ে আসলো। আর এগিয়ে আসার পরে আকাশকে বাধা দিয়ে আকাশকে বলতে লাগলো, ভাই, এভাবে আপনি একা ভিতরে যেতে পারেন না, কারণ আপনার উপরে অনেক অ্যাটাক করতে পারে ওরা। আর ওখানে আমাদের ভাবি জান্নাত আসলেই আছে কিনা। দেখ, এখন এইসব নিয়ে কোনো কথা বলার সময় নেই। তোরা এখানে থাক, আমি ভিতরে গিয়ে জান্নাতকে নিয়ে আসি। আর ওরা আমি গেলেই জান্নাতকে ছেড়ে দেবে, তাই আমাকে একাই যেতে হবে। তোরা এখানে আসিস না। ভাই, আমি আপনাকে এভাবে একা যেতে দিব না। আমরা আপনাকে হারাতে চাই না। আপনি হারিয়ে গেলে আমাদের কি হবে? আমরা তো একদম শেষ হয়ে যাব ভাই। যদি দরকার পড়ে আমরা আপনার সঙ্গে যাচ্ছি। আচ্ছা, তোদের কি মনে হয় আমি এখনো ছোট রয়েছি বা আমি কোনো কিছু করতে পারবো না? আমি আমার নিজের সেফটি নিয়েই ভিতরে যাচ্ছি, বুঝতে পারছিস? আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। তোরা তোদের নিজেদের চিন্তা করিস, আর যেই সব কাজ দিয়েছি সেসব ভালোভাবেই পালন করিস, তাহলেই হবে। এত কিছু তোদের চিন্তা না করলেও চলবে। কিভাবে আমি নিজেকে রক্ষা করব সেটা আমার বিষয়। এতটা হালকা মনে করিস না আমাকে এখনো। না ভাই, আপনাকে হালকা মনে করেছিলাম না, কিন্তু এখানে আপনার উপর অ্যাটাক আসতে পারে, তার জন্যই আপনাকে আমরা যেতে মানা করেছিলাম আর কি। এই কথা বলার পরে আকাশ সরাসরি ভিতরে চলে গেল। আকাশ ভিতরে যাওয়ার পরে কয়েকজন ছেলে এসে আকাশের পা থেকে মাথা পর্যন্ত সব কিছুই চেক করলো, কোনো পিস্তল বা ছুরি আছে কিনা। ওরা আকাশের কাছে কোনো কিছুই পেল না। আর না পাওয়ার পরে আকাশকে দেখে হেসে দিল। আর আকাশ ভিতরে প্রবেশ করলো। ভিতরে একটা কনস্ট্রাকশন এরিয়ার মধ্যেই চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে জান্নাতকে। জান্নাত আকাশকে দেখেই কান্না করে দিল। মেয়েটা আকাশকে অনেক বেশি ভালোবাসে। আর আকাশকে এখানে আসতে দেখে মেয়েটা যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ মনে হয় নরকের মতো ছিল। আর আকাশ দেখার পর এখন অনেক বেশি শান্তি লাগছে জান্নাতের। জান্নাত তখন ওদেরকে বলতে লাগলো, বলেছিলাম না তোদেরকে যে আকাশ খুব দ্রুত আমাকে নিতে চলে আসবে? দেখেছিস, আকাশ চলে এসেছে। তোরা আমার কোনো কিছুই করতে পারবি না। অ্যালেক্স,
আমি খুব ভালো করে জানি তুই জান্নাতকে কিভাবে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিস। আচ্ছা, এখন তোর কাজের কথা বল। তুই আমার কাছে এখন কি চাইছিস? এত সহজে সব কিছু বুঝে গেলে কি করে? আমি তো ভেবেছিলাম আর একটু খেলা করব, তারপরে তোকে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, এখন এখানে বস, দুজনে মিলে আলোচনা করি। আর একটা কথা বলি, তোর জান্নাতের গায়ে কিন্তু আমরা একটুকুও কাজ করিনি, পারলে জিজ্ঞেস করতে পারিস। আমি খুব ভালো করেই জানি যে তুই যত কিছুই বলিস না কেন, জান্নাতকে টাচ করার মতো সাহস তোর এখনো হয়নি। তুই কেন, তোর বাপের বাপ এসেও এই কাজ করতে পারবে না। যে পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমার নামটাই যথেষ্ট। এই কথা বলার পর আকাশ এবং অ্যালেক্স দুজনেই চেয়ারের মধ্যে বসে পড়ল। অ্যালেক্সের লোকজন এসে আকাশকে নাস্তা দিল এবং কফি দিল, ব্ল্যাক কফি, যেটা আকাশের অনেক বেশি পছন্দ। আকাশ কফি খেতে খেতে অ্যালেক্সের দিকে তাকায়, আর অ্যালেক্স তখন আকাশকে বলতে লাগলো, আমি আর এখন ফাইজার সঙ্গে কাজ করছি না, আমি ফাইজার থেকে আলাদা হয়ে গেছি। তাই এখন আমার সবচেয়ে বেশি সাপোর্ট প্রয়োজন তোমার। আমি চাই তুমি আর আমি একসঙ্গে কাজ করি। আমি কি এত পাগল যে আমার সঙ্গে একজন পার্টনার রাখবো? তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব। আমার কাজে বাধা দিতে আসলে তোকে কিন্তু আমি মাফ করব না। এমনিতেই তুই অনেক বড় পাপ করে ফেলেছিস, অনেক বড় অন্যায় করেছিস। তুই জান্নাতকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। দেখ, আমি যদি তোর সঙ্গে থাকি তাহলে কিন্তু তোর অনেক উপকার হবে, কারণ লেডি কুইন ফাইজা এবং একে মাফিয়া কিং, সে কিন্তু তোকে ক্ষতি করার জন্য দুইবার চিন্তা করবে না। তাছাড়া আমি সবচেয়ে বেশি ফাইজার খবরাখবর জানি। লেডি কুইন কোথায় থাকে, তার কী কী কাজগুলো, সেগুলো আমি সব কিছুই বলে দিতে পারবো তোকে। আর দুজনে যা ইনকাম হবে অর্ধেক। আমাকে ভাবতে হবে, ভেবে তারপর আমি তোকে জানাবো। তবে মনে হয় না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি হবে, কারণ তোকে আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই। গেলাম, আর কখনো জান্নাতের ত্রিসীমানায় যেন তোদেরকে না দেখি। আকাশ এই কথা বলে জান্নাতের হাত ধরল, আর জান্নাতের হাত ধরে তাকে নিয়ে বের হয়ে চলে আসলো। আর বাকি সবাই আকাশ এবং জান্নাতের দিকে তাকিয়ে রইল, আর কেউ কোনো কথা বলার সাহস পর্যন্ত করলো না। আকাশ বেরিয়ে আসার পরে জান্নাত যেয়ে তার গাড়িতে বসলো এবং সে নিজে ড্রাইভিং সিটে বসলো। আকাশ ড্রাইভিং করতে করতে একটা নিরিবিলি জায়গায় আসলো। পিছনে আরো 8-9টা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা আকাশের কাছ থেকে অনেক দূরে। তারা আকাশকে চারিদিক থেকে পাহারা দিয়ে রেখেছে। আর আকাশ যেই পার্কে এসেছে সেই পার্ক অলরেডি খালি করা হয়েছে শুধুমাত্র আকাশের জন্য। আকাশ বেঞ্চের মধ্যে জান্নাতের সঙ্গে বসে আছে, আর সেই সময় জান্নাত বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত দেরি করে কেন আসলে? তুমি শুনেছো ওরা আমাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে, অথচ আমাকে দেরি করে আনতে গেলে কেন? যদি আমার কোনো কিছু একটা হয়ে যেত তখন কি করতে তুমি? তোমার যে কোনো কিছু হবে না সেটা আমি খুব ভালো করে জানি। আর এসব নিয়ে তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, আমি তোমার ভালোবাসাকে কিভাবে রক্ষা করব সেটা তো আমার বিষয়, তাই না? এত চিন্তা করতে হবে না আপনার। আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে শুনি? বাংলাদেশে কবে যাব সেটা বলো। আমার কিন্তু এখানে থাকতে মোটেও ভালো লাগছে না, মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। এখানে এসেছো পড়াশোনা করার জন্য, আর এখন বাংলাদেশে যেতে চাও কেন? বাংলাদেশে তোমাকে আমি আমার সাথে করেই নিয়ে যাব, তখন তোমার মা বাবাকে দেখতে পারবে। আপাতত সেখানে তোমার একা যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই অলরেডি আমাদের ব্যাপারে জানে। আর তোমার যে কোনো ক্ষতি করতে পারে ওই একে মাফিয়া কিং আলী খান। ওই আলী খান আমার কোনো কিছুই করতে পারবে না। তুমি আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আমার আর এখানে ভালো লাগছে না, আর আমি গেলে তোমাকেও আমার সঙ্গে নিয়ে যাব। দেখো, এরকম বোকার মতো আমার সামনে কথা বলবে না। আমি এখন বাংলাদেশে যাওয়ার জন্য তৈরি নই। আপাতত এই বাংলাদেশে যাওয়ার জন্য এই ভূতটা মাথা থেকে ফেলে দাও। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে তুমি আমার কথা শুনবে, যদি না শোনো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি একা একাই বাংলাদেশে চলে যাব, তোমার যাওয়া লাগবে না। এখানে এত প্রোটোকল দিয়ে আমাকে প্রোটেক্ট করার কোনো প্রয়োজন আছে কি?
এভাবে আকাশ এবং জান্নাত দুজনেই কথা বলতে লাগলো। আর কথা বলতে বলতে দুজনেই বেশ অনেকটা সময় পার করে দিল। জান্নাতের একটু পাগলি টাইপের, তবে সেটা শুধুমাত্রই আকাশের জন্য। আকাশের সঙ্গেই সকল পাগলামিগুলো করে থাকে। আকাশ এগুলো মুখ বুজে সহ্য করে। তার চেয়ে জান্নাতের পাগলামিগুলো অনেক বেশি ভালো লাগে। আকাশ চাই জান্নাত তার সঙ্গে অনেক অনেক বেশি পাগলামি করুক, যেটা তার অনেক বেশি ভালো লাগে। আকাশ এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে জান্নাতকে তার বাসার সামনে নামিয়ে দেয়। আর জান্নাতের বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে জান্নাত বাসায় চলে গেল, আর এদিকে আকাশ চলে আসলো তার বাসায়। এভাবেই পার হয়ে গেল একটা দিন। পরদিন সকালবেলা আকাশ অফিসে চলে আসলো। অফিসে এসে আকাশ কিছু ফাইল দেখছিল, আর হঠাৎ করেই সাদ্দাম কেবিনে আসে। আকাশের অনুমতি নিয়ে তারপর আকাশকে সাদ্দাম নিচে থেকেই বলতে শুরু করলো। ভাই, বাংলাদেশে অনেক সমস্যা হচ্ছে। ঢাকায় মোট 5টি জায়গায় অনেক বোম ব্লাস্ট হয়েছে। এই দেখুন, অলরেডি নিউজ টেলিকাস্ট হচ্ছে। এখানে প্রায় শত শত মানুষ মারা গেছে। আর কিছু স্কুল বাচ্চাদের আজকে অনুষ্ঠান হচ্ছিল স্কুলে, আর ওখানেই বোম ব্লাস্ট হয়। না, এভাবে আমি আমার নিজের দেশের এবং দেশের মানুষের ক্ষতি হতে দিতে পারি না। তুই আজকে এই ছেলেকে নিয়ে বাংলাদেশে ব্যাক কর, আর আমি কাল পরশু বাংলাদেশে ফিরছি। ভাই, সত্যি বলছেন ভাই? আপনি বাংলাদেশে যাবেন ভাই? আগে আমরা গিয়ে খবরটা নেই, তারপর না হয় আপনি যাবেন। আপনার আপাতত সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে তো শুনতে হবে না। তুই বাংলাদেশে যাবি আজকেই। আমি প্রাইভেট ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলার পরে সাদ্দাম চুপ করে গেল। সাদ্দাম আকাশের মুখের উপরে আর কথা বলতে পারল না। সাদ্দামের সাহস নেই আকাশের মুখের উপর কথা বলার জন্যে। আকাশ একজনকে কল দিল, আর কল দেওয়ার পরে বাংলাদেশে যাওয়ার জন্যে তার নিজের পার্সোনাল ফ্লাইট রেডি করলো। আর সেখানে সন্ধ্যাবেলায় সাদ্দাম এবং তার লোকজন মোট 150 জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় 737 বিমান এয়ারলাইন্স। আকাশ নিজেও অনেক গুছিয়ে নিতে লাগলো। সে বাংলাদেশে 21 দিনের মধ্যেই চলে যাবে এবং সাথে জান্নাতকেও নিয়ে যাবে, কারণ জান্নাত বাংলাদেশে যাওয়ার জন্য এমনিতেই অনেক পাগল হয়ে গিয়েছে। আর ওদিকে ফাইজা তার গুপ্ত লোকের কাছ থেকে আকাশের এই খবরটা জেনে যায়। ফাইজার আর লোকজনকে সরাসরি তার গোডাউনের মধ্যে দেখা করতে বলেন, আর সকলেই মিনিট 5-এর মধ্যেই চলে আসলো। আর ফাইজা তখন সবার উদ্দেশ্যে করে বলতে লাগলো, শোন, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আগে জান্নাতকে ট্র্যাক করা। আর জান্নাতকে যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আকাশের নাগাল পেয়ে যাব। আকাশ কিন্তু জান্নাতের সঙ্গে যোগাযোগ করবে। লিডার আকাশ জান্নাতের সঙ্গে যোগাযোগ করলেও কিন্তু ওইরকম সিস্টেম করে যোগাযোগ করবে যেন আমরা ট্র্যাক করতে না পারি। আর আকাশকে এতটা বোকা ভাবলেও আমাদের অনেক বেশি ভুল হবে। তাই আমাদেরকে আগে বাংলাদেশে ফেরত যেতে হবে। আকাশকে বাংলাদেশ ছাড়া এখন আর পাওয়া যাবে না, কারণ বাংলাদেশি এত বড় একটা দুর্ঘটনা দেখে আকাশ যাবে না, এটা কখনো হতেই পারে না। আর দুবাইয়ের মধ্যে থাকলে এমনিতেও আমরা আকাশের কোনো কিছুই করতে পারবো না। পুরো দুবাই আকাশকে খুব ভালো করে চেনে। আর আকাশ দুবাইয়ের মধ্যে অনেক বছর ধরে আছে, বাংলাদেশের কালচার থেকে অনেকটা দূরে। তাই বাংলাদেশে এত কিছু সে বুঝতে পারবে না। তাই বাংলাদেশ ওকে নিয়ে গিয়ে আমরা আমাদের অ্যাটাক করতে পারি। লিডার মিঠুন কিন্তু একদম ঠিক কথা বলেছে। আকাশ কিন্তু বাংলাদেশের কালচারের সঙ্গে সেই ছোটবেলা থেকেই নেই, তাই বাংলাদেশের তেমন একটা চেনা জানা নাই আকাশের। তবে বাংলাদেশের মানুষের কাছে আকাশ নামটা খুবই পরিচিত, কারণ বাংলাদেশের মানুষ জানে যে আকাশ দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ডন। তবে আকাশ যেহেতু বাংলাদেশের কালচার সম্পর্কে জানে না, তাই আমাদেরকে বাংলাদেশে নিয়ে গিয়ে তারপর অ্যাটাক করার অনেক সুযোগ পাওয়া যাবে। হ্যাঁ, গুড। এরপর কিছু কথা আমি তোদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। শোন, আমরা সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করব। আর এইদিকে কিন্তু আবার আলী খান, সেও কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠছে। সে বোম ব্লাস্ট করেছে আকাশকে নিয়ে যাওয়ার জন্য, এটা ঠিক, কিন্তু সে কি আবার আমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে? এটাও ভেবে দেখা দরকার। লিডার, আপনি কিন্তু চিন্তা করবেন না, ওই আলী খান আপনার কোনো কিছুই করতে পারবে না। বর্তমানে সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ডের ডন হচ্ছে আকাশ, আর আকাশকে ক্ষতি করার জন্য যেমন আপনি আছেন তেমনি আলী খান রয়েছে। আমার মনে হয় আপনারা দুজন মিলে গেলে হয়তো
অনেক বেশি শক্তিশালী হতে পারবেন আপনারা। দেখি বাংলাদেশে গিয়ে আলী খানের সঙ্গে বোর্ড মিটিং করতে হবে। সে যদি রাজি হয় তাহলে আমার আর কোনো আপত্তি নেই তার সঙ্গে মিলেমিশে কাজ করার, কারণ অনেক তো হয়েছে ওর সঙ্গে ঝামেলা। এখন আকাশকে ছুঁয়ে দিতে পারলেই আন্ডারওয়ার্ল্ডের মধ্যে দুবাই আমার, বাংলাদেশ আলী খানের। তাহলে কি লিডার, আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ব্যাক করছি এবং আলী খানের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুই আলী খানের সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা কর এবং ওকে এটাও জানিয়ে দে লেডি কুইন ফাইজা দেশে ফিরছে। এদিকে ফাইজার কথা শুনে মিঠুন আলী খানের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলো। কথা বলার পরে আলী খানের লোকজনকে বলতে লাগলো লেডি কুইন ফাইজা বাংলাদেশে ফিরবে 2-1 দিনের মধ্যে। আর এভাবেই 2টা দিন পার হয়ে গেল। ফাইজা তার লোকজন নিয়ে বাংলাদেশে এসে গেছে। বাংলাদেশে এসেই আলী খানের সঙ্গে বৈঠকের জন্যে বসে পড়ল। আর কিছুক্ষণ কথা বলার পরে তখন আলী খান বলতে লাগলো, লেডি কুইন ফাইজা চৌধুরী আমার সঙ্গে হাত মেলাবে, এটা তো আমি এখনই কল্পনা করতে পারছি না। কারণ যার সঙ্গে আমি সারা জীবন শত্রুতা করে এসেছি সে কিনা আমার সঙ্গে হাত মেলাচ্ছে, এটা কি আসলেও মেনে নেওয়া যায়? আমি আমার কাজের জন্য তোর সঙ্গে হাত মিলিয়েছি, তুই তোর কাজের জন্য আমার সঙ্গে থাকবি, এটাই। আমরা দুজন দুজনের চাহিদা পূরণ করব, এটাই। আর আমাদের মধ্যে যা কিছু ছিল ব্যবসায়িক দ্বন্দ্ব সেটা এখানেই শেষ হবে। আর দুইজন মিলে আকাশের ক্ষতি করব। আমরা আকাশকে ধ্বংস করে দেব। বাংলাদেশ তোর থাকবে, দুবাই আমার হবে। ঠিক আছে, আমি এটাই চেয়েছিলাম যে বাংলাদেশে আমি রাজত্ব করব, কিন্তু যে পর্যন্ত আকাশ বেঁচে থাকবে সে পর্যন্ত বাংলাদেশ তো দূরের কথা, দুবাইয়ের দিকেও হাত বাড়ানো যাবে না। মোট 7টি দেশে আকাশ তার নাম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু দুবাইয়ের মধ্যে আমার রাজত্ব করতে হবে। আর এইদিকে বাংলাদেশ থেকে লিড দিবি তুই। এখন বল, তুই কি আমার সঙ্গে কাজ করতে রাজি কি না? যদি রাজি থাকিস তাহলে তো ভালো কথা, তোর লাভ হবে, আমারও লাভ হবে। ঠিক আছে, আমার আর কোনো আপত্তি নেই, আমি তোর সঙ্গে কাজ করতে রাজি আছি। আর দুজনে মিলে একসঙ্গে হয়ে আকাশের এত এত ক্ষতি করব যে আর কখনো উঠে দাঁড়ানোর সাহস করবে না। এত সহজে সবকিছু করতে পারলে তো হবেই, কিন্তু আমরা এত সহজে সবকিছু করতে পারবো না। একটা কথা মাথায় রাখতে হবে, আকাশের বাবা কিন্তু আন্ডারওয়ার্ল্ডে অনেক বছর রাজত্ব করে গেছে, আর তারই তো ছেলে হলো আকাশ। তাই আমাদের যা করতে হবে সবকিছু বুঝে শুনে করতে হবে। আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, সেটা হলো কচি কচি মেয়েগুলোকে আমি কিডন্যাপ করে নিয়ে এসে বিদেশে সাপ্লাই করছি। এই ব্যবসার মধ্যে অনেক বেশি লাভ, আবার অনেক অনেক বেশি শরীর পাওয়া যায়। হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি। আর আমি নিজে ওই ব্যবসাটা দুবাইয়ের মধ্যে করে এসেছি। তবে বাংলাদেশিদেরকেও অনেক জায়গায় নিয়ে যাওয়া যায়, বাংলাদেশিদের ডিমান্ড অনেক বেশি পাওয়া যায়। এখন তো আমি আর তুই এক হয়ে গেলাম, এখন দুজনে মিলে একসঙ্গে কাজ করব। আকাশের গার্লফ্রেন্ড আছে, নাম হলো জান্নাত। তাকে যদি একবার বিক্রি করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর পেছনে ফিরে তাকানো লাগবে না। ওর দাম হবে 1 কোটি টাকার উপরে। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করেই জানি, এটা আমাকে বলে দিতে হবে না, আমি সব কিছু ব্যবস্থা করছি। আর আজকে থেকে যেহেতু বাংলাদেশেই আছি, তাই পরবর্তী কি করতে হবে সেটা আমি তোকে বলে দেব। তাহলে আজকের মিটিং এ পর্যন্ত, আর কখন কি করতে হবে সেটা আমরা দুজন মিলেই আলোচনা করব। এভাবে আলী এবং ফাইজার মিটিং শেষ করলো এবং মিটিং শেষ করার পরে ওদের যত মাফিয়ারা ছিল সকলেই তাদের জায়গা মতো চলে গেল। এদিকে আলী ফাইজার বডিগার্ড বিজলিকে দেখে তার পছন্দ হয়ে গেল। সে বিজলির দিকে লালসা দৃষ্টিতে তাকালো। আর বিজলিও সে কোনো ভালো মেয়ে না, সে অনেক খারাপ একটা মেয়ে, তবে অনেক বুদ্ধিমান এবং চালাক। কারণ এর কারণেই সে ফাইজার বডিগার্ড হতে পেরেছে। সব সময় ছায়ার মতো করে
করে ফাইসার সঙ্গে থাকে। আর আলী ফাইসার দিকে তাকালো, আর ফাইসা খুব ভালো করে বুঝতে পারলো আলী এখন কি চাইছে। আর ফাইসা যখনই চোখ দিয়ে ইশারা দিল তখনই বিজলি আলীকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল, আর ওরা দুজনে মেতে উঠল রঙ্গিলায়। এদিকে ফাইসা তার ল্যাপটপে কাজ করতে থাকে আর প্ল্যান তৈরি করতে থাকে কিভাবে পরবর্তী বোম ব্লাস্ট করানো যায়। এদিকে আকাশ, সে জান্নাতকে নিয়ে বাংলাদেশে আসে। আকাশের পরিবারের মধ্যে কেউ নেই, আর সে জান্নাতের মা বাবাকেই নিজের মা বাবার মতো দেখে। আকাশের বাবা মারা গেছে এই আন্ডারওয়ার্ল্ডের ষড়যন্ত্রের কারণে। আকাশের বাবাকে মেরে ফেলা হয়েছে, আর আকাশের মা সেই ছোটবেলায় মারা গেছে। আকাশ বাংলাদেশে আসার পরে জান্নাতের বাবা মায়ের সঙ্গে কথা বলল। জান্নাতের বাবা মা আকাশকে খুবই পছন্দ করে, তবে জান্নাতের মা বাবা এটা জানে না যে আকাশ একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তবে জান্নাতের মা বাবা আকাশকে খুবই ভালো জানে। আকাশ ওনাদের সঙ্গে কথা বলে বের হয়ে চলে আসলো। আর আকাশ তার বাংলাদেশে নিজের বাসায় আসার পরে হঠাৎ করেই সে মোবাইলের মধ্যে একটা মেসেজ পেল। আর মেসেজটা ওপেন করার পরে তার মাথা ঘুরে গেল, কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে। আকাশ তাড়াতাড়ি করে তার ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আর ল্যাপটপ নিয়ে বসার পরে তখন দেখতে পারল অলরেডি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হচ্ছে অন্য অ্যাকাউন্টে। সঙ্গে সঙ্গে সাদ্দামকে আকাশ কল দিল, আর কল দেওয়ার পরে সাদ্দাম ওপাশ থেকে কল রিসিভ করলো, আর এপাশ থেকে আকাশ তখন বলতে শুরু করলো, সাদ্দাম, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হচ্ছে? কি বলছেন ভাই? এটা তো কখনোই সম্ভব না। আপনি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করতে পারবে না। প্রতি 30 সেকেন্ড পর পর একটা ওটিপি আসে, যতবারই আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেন। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এ আবার কোন হ্যাকার যে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য চেষ্টা করছে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমার ফোনে কোনো ওটিপি আসেনি। ওটিপি ছাড়াই কি করে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে? আবার আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হচ্ছে। ভাই, আমি বিষয়টা দেখছি, তবে ভাই আমি তো এত কিছু জানি না। আপনি যে একটু ট্রাই করে দেখেন। তবে ভাই, আমরা কোনো ভুল করিনি, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আকাশ সঙ্গে সঙ্গে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে যথারীতি সে তার অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য চেষ্টা করতে লাগলো। হঠাৎ করেই জান্নাত তাকে কল দিল, আর জান্নাত কল দেওয়ার পরে তাকে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করছো? এই মুহূর্তে আমার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। আমি তোমাকে স্ক্রিন রেকর্ড করে পাঠাচ্ছি, দেখো। আরে কি বলো? আমি নিজেই তো তোমাকে টাকাগুলো দিয়েছি, তাহলে আমি আবার কেন তোমার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাব? আর এগুলো তো আমি রেখেছিলাম তোমার জন্য খরচ করার, তাহলে আমি আবার কেন নিয়ে যাব আমার অ্যাকাউন্ট থেকে? আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি। আমি মনে হয় তোমাকে নিয়ে বাংলাদেশে এসে অনেক বেশি ভুল করে ফেলেছি, কারণ মা বাবা অলরেডি তোমার ব্যাপারে জেনে ফেলেছে তুমি আসলে কে। দেখো, এখন তোমার মা বাবার ব্যাপারটা আমি ভাবতে পারছি না। আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। আমি এটা নিয়ে চিন্তা করছি। তোমার মা বাবা আমাকে খারাপ ভাবলো কি না সেটা তো এখন ভেবে আমার কোনো কাজ নেই, তাই না? এখন আমার যে চিন্তা সেটাই আমার করতে হবে। শুধু শুধু এরকম কথা বলবে না। আমি কোনো কিছু বলতে পারছি না, এখন আমার কোনো কিছু মাথায় ঢুকছে না। এখন কিভাবে তোমার হ্যাক হতে পারে, আমারটা কি করে হ্যাক করা যায়? আর সব থেকে বড় কথা হলো তোমার অ্যাকাউন্ট সবচেয়ে বেশি সিকিউর। তুমি একজন হ্যাকার, আর হ্যাকারের অ্যাকাউন্ট হ্যাক করা হয় কিভাবে? জান্নাত, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি বুঝতে পারছি না যে আমার কোথায় ভুলটা করেছি আমি, যার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারলো বাংলাদেশে আসার সাথে সাথেই। তুমি মনে করে দেখো তোমার কোথায় ভুল হয়েছিল। আমিও তো বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি। হয়তো দুজনে একই ভুল করেছি, তার জন্য দুজনের অ্যাকাউন্ট থেকে একই সঙ্গে হ্যাক করা হয়েছে এবং একই সঙ্গে টাকা ট্রান্সফার করা হচ্ছে। ঠিক আছে, আমি এখন রাখছি, আর ভেবে দেখছি কি করা যায়। এত বড় ক্ষতি হলে তো আমি পুরো হতাশ হয়ে যাব।
বাংলাদেশের মানুষকে আমি অনেক কথা দিয়েছিলাম যে আমি বাংলাদেশে এসে বাংলাদেশের মধ্যে সেবা করার জন্য কয়েকটা হাসপাতাল করব আমার মায়ের নামে, আর সমস্ত টাকা আমার ওই অ্যাকাউন্টে ছিল। অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে, তুমি খুব ভালো করেই জানো। কয়েকদিন আগে আমি কাজ শুরু করে দিয়েছি এগুলোর জন্য। এখন হ্যাক হয়ে গিয়েছে, কি করব বুঝতে পারছি না। একথা বলার পরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে এসে চিন্তা করতে থাকে বাংলাদেশে আসার পরপরই তার কোনো না কোনো ভুল হয়েছে, আর সেজন্যই আকাশের এত বড় ক্ষতি হয়ে গেল। সেই সময় আকাশের ফোনটা বেজে উঠল। আকাশের ফোনটা পেতে ওঠার সাথে সাথেই আকাশ তাকে দেখতে পারলো একটা অচেনা নাম্বার থেকে কল এসেছে। আকাশ কলটা রিসিভ করলো। রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন ব্যঙ্গ করে বলতে লাগে, হ্যালো মিস্টার আকাশ, আপনি কেমন আছেন? আপনাকে বাংলাদেশে স্বাগত। দুবাইয়ের মধ্যে তো আপনি বাদশাহ হয়ে গিয়েছিলেন, কিন্তু বাংলাদেশে আসার পরপরই আপনার এই অবস্থা কি করে হলো? তার মানে এটা সম্পূর্ণ তোর কাজ, তাই না লেডি কুইন? তুই বাংলাদেশে এসে অনেক বেশি ভুল করেছিস। বাংলাদেশের ক্ষতি তো করতে পারবি না, কিন্তু উল্টো তোরা ধ্বংস হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি যে এখন তোরা দুজনে এক হয়ে আমার পিছনে লেগেছিস, তবে লাভ নেই। বাংলাদেশ এবং দুবাই এই দুইটা তো আমারই থাকবে, আর বাকি যে দেশগুলো আছে সব কিছুর মধ্যে আমি নিজেই রাজত্ব করে যাব। তোরা আমার কোনো কিছুই করতে পারবি না, আর আমার সঙ্গে না পেরে মানুষের কোনো ক্ষতি করিস না। বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে, তাই না? বাংলাদেশে আসার আগেই হাসপাতালের জন্য ঘোষণা করে দিয়েছিস 7টি বিভাগের 7টি হাসপাতাল হবে, সরকারিভাবে মানুষ বিনা পয়সা চিকিৎসা নিবে। খুবই উন্নত মানের এত বড় স্বপ্ন পূরণ হতে দিলাম না আমি। আকাশ মুখ দিয়ে যেটা একবার বের করে ফেলে সেটা আকাশ করেই ছাড়ে। আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিস বলে আমি এগুলো কাজ বন্ধ করে রাখবো, এমনটা হতে পারে না। মানুষ তোর ব্যাংকের টাকা রাখতো তোকে বিশ্বাস করে, কিন্তু এখন যখন জানতে পারবে যে তোর ব্যাংক থেকে সমস্ত কিছু লোড করে রাখা হয়েছে, তো নিজের ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে, অন্য অ্যাকাউন্টে হ্যাক করে নেওয়া হয়েছে, সেখানে তোর ব্যাংকে মানুষ কি টাকা রাখবে? দেখ, মানুষ আমাকে অনেক বেশি বিশ্বাস করে, আর মানুষের ইমোশন ব্ল্যাকমেইল করবি না তুই আমাকে। তুই আমার সঙ্গে যা খুশি কর, আমি বলছি না যে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দে, কিন্তু মানুষের বিশ্বাসটা আমার উপর থেকে ভাঙবি না। মানুষ আমাকে অনেক বেশি বিশ্বাস করে। কুত্তার বাচ্চা, তুই কোনো কিছুই করতে পারবি না। তোর বাপকে তো আমি ষড়যন্ত্র করে মেরে ফেলেছিলাম, কিন্তু তোকে মারতে পারছি না। কিন্তু বেশি দিন আর বাঁচতে পারবি না, তোকে মেরে ফেলবো আমি। আর বাংলাদেশের কি অবস্থা করব সেটা তো এখন নিজে চোখে দেখতে পাবি। এই বলে ফাইজা কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে এদিকে ফাইজা তার লোকজনকে বলে দিল সকল ভার্সিটিতে তাদের লোকজনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আর এদিকে আলী খানের সঙ্গে যারা কাজ করত ভার্সিটিতে, ওরা আরও বেশি কাজ করতে লাগলো। ভার্সিটির হোস্টেলের মেয়েগুলোকে রাত বিরাতে তাদের উপর নির্যাতন চালায় আলী এবং ফাইজার লোকজন। ওরা এখন একটা সিন্ডিকেট করে তুলেছে। আর এভাবেই পার হয়ে গেল বেশ 15টা দিন। আকাশ সবকিছু চুপচাপ দেখছিল, কারণ এখন আকাশের কাছে চুপচাপ দেখা ছাড়া কোনো কিছুই করার নেই। আকাশ তার অ্যাকাউন্ট আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আর সবকিছু মুখ বুজে সহ্য করছেন। একদিন ল্যাপটপে আকাশ তার অ্যাকাউন্ট ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছিল, আর হঠাৎ করেই তার মনে হয়ে গেল বাংলাদেশে ফেরার সময় এয়ারপোর্টের মধ্যে তার মোবাইলে একটা কোড চেয়েছিল। কাস্টম অফিসার বলেছিল প্রত্যেকটা যাত্রীর কাছে একটা একটা করে কোড যাবে, আর সেই কোড যেন বলে দেওয়া হয়। আকাশ কোনো কিছুই না বুঝেই এই কোড দিয়েছিল ওই অফিসারকে, আর এটাই ছিল তার মস্ত বড় ভুল। কিন্তু এখন ওই অফিসারকে ধরে কোনো লাভ হবে না, কারণ ওই অফিসার হয়তো টাকার লোভে এসব কাজ করেছে, তবে তাকে ছেড়েও দেওয়া যাবে না। আকাশ সাদ্দামকে বলল ওই অফিসারকে তুলে নিয়ে আসার জন্য। এদিকে ওই অফিসারকে তুলে নিয়ে আসার জন্য চলে গেল।
আর ওই অফিসার সহ ওই অফিসারের আন্ডারে যতগুলো কাস্টমস অফিসার রয়েছে সবাইকে তুলে আনলো। আর তুলে আনার পরে আকাশ বলল একটা রুমে বন্দি করে রাখার জন্য। আকাশ তার অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসার অনেক বেশি চেষ্টা করছেন, একটু একটু সফল হচ্ছে। প্রথম ধাপ পার করে ফেলেছে, আরও 2টা ধাপ বাকি আছে। আকাশ কাজ করছিল এমন সময় সাদ্দাম এসে বলল, ভাই, আপনি তো আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে নিয়ে আসার খুবই কাছাকাছি চলে এসেছেন। আর 2টা ধাপ পার করলেই আপনার অ্যাকাউন্ট আবারও আপনার কাছে ফিরে আসবে। এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে, একটা নয় অনেকগুলোই ঘটেছে, কিন্তু বর্তমানে একটা খুবই বড় ঘটনা ঘটে গেছে। আমি এখন আবার কাজ করছি। আমি এখন তোর ওই উল্টাপাল্টা কথাবার্তা শুনতে চাই না, হ্যাঁ? আর যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে বলে এখান থেকে বিদায় হ। ভাই, বর্তমানে আমাদের এই শহরে 2টা ভার্সিটি হয়েছে, আর 2টা ভার্সিটির মধ্যে ন্যাশনাল ভার্সিটির অবস্থা খুবই খারাপ। এখানে হোস্টেলে যত মেয়েগুলো ছিল সবই মোটামুটি ফাইজা এবং আলী খানের আওতায় চলে গেছে। বলতে পারা যায় ওই মেয়েগুলো এখন ধর্ষিতা। মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়েছে আলী তার নিজের ডেরায়। ওদেরকে ওখানে সাজিয়ে বিদেশে মানুষের কাছে বিক্রি করে দেবে। বিশেষ করে আফ্রিকার লোকজন এসব মেয়েকে কেনার জন্য আলীকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে। না, আর মেনে নেওয়া যাচ্ছে না। আজকে রাতেই আমাকে কোনো কিছু একটা করতে হবে। আচ্ছা, তুই এখন যা, আমি এটা নিয়ে তোর সঙ্গে পরে কথা বলছি। এই কথা বলার পরে আকাশ তার নিজের কাজে মনোযোগ দিল। আর আকাশ দীর্ঘ 1 ঘন্টা চেষ্টা করার ফলে আকাশ সফল হয়। আকাশ যেন এখন তার প্রাণ ফিরে পেয়েছে। আকাশের টাকাগুলো আবারও ফিরে পেয়েছে। আর অ্যাকাউন্টে নিয়ে আসার পরে তখন সন্ধ্যা হয়ে গেল। আর তখন আকাশ সাদ্দামকে ডাক দিল। আর সাদ্দামের এদিকে আসার পরে আকাশ বলতে লাগলো, আপাতত চল ওই ন্যাশনাল ভার্সিটিতে গিয়ে দেখি ওখানকার কি অবস্থা। যদিও ওখানে মানুষজন নেই, কিন্তু আমার মনে হচ্ছে ওখানে কোনো না কিছু আমি পাবো, যার মাধ্যমে ওই আলীর ডেরায় পর্যন্ত পৌঁছাতে পারবো। আকাশ তার গাড়ি নিয়ে ওই ভার্সিটিতে চলে আসলো। সঙ্গে সাদ্দাম, সাকিব, সানি এবং আরও অনেকেই চলে আসলো। আকাশ সবাইকে নিয়ে ভিতরে গেল। অনেক গোপনতার সাথে ভিতরে প্রবেশ করলো, যেন কেউ বুঝতে না পারে যে আকাশের লোকজন এখানে প্রবেশ করেছে। ভার্সিটিতে আসার পরে সাকিবকে আকাশ বলতে লাগলো, সাকিব, তুই ভার্সিটির প্রত্যেকটা কোনায় কোনায় এই সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিবি। তারপরে ওই সোজা যাবে, আর কোনো কথা না, তাড়াতাড়ি কাজ করবি। 5 মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা চাই। এই কথা বলে আকাশ সামনের দিকে এগিয়ে গেল। আর তখন সাকিব সিসি ক্যামেরাগুলো নিয়ে প্রতিটি জায়গায় জায়গায় লাগিয়ে দিতে লাগলো। আর 5 মিনিটের মধ্যেই তার জন্য কমপ্লিট হয়ে গেল। আর কিছু দূর আগানোর পরে তখন আকাশ আবারও সাদ্দামকে বলতে লাগলো, সাদ্দাম, তুই ওই বিল্ডিংয়ের পিছনে যাবি। ওই হোস্টেলের পিছনে হয়তো কোনো না কোনো একটা সুড়ঙ্গ বা যে কোনো কিছু থাকতে পারে, আর ওই জায়গাটা ভালোভাবে দেখে তারপর আসবেই। তখন সাদ্দাম এদিকে হোস্টেলের পিছনের জায়গাটাই চলে আসলো। আর হোস্টেলের পিছনের জায়গায় আসার পরে এখানে ঘাস ছাড়া আর কোনো কিছুই দেখতে পারল না। আকাশ এদিকে সোজা দোতলার মধ্যে উঠে পড়ল। আর এদিকে সমস্ত রুমগুলো ভালোভাবে চেক করতে লাগলো। এদিকে সাদ্দাম হঠাৎ করেই যখনই ফিরে আসতে যাবে, হঠাৎ করেই কোনো কিছুর সাথে লেগে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই সাদ্দাম উঠে ওই পড়ে যাওয়ার কাছে এসে দেখতে পারল সেখানে একটা ঢাকনা রয়েছে। আর ঢাকনার উঁচু একটা রডের মতো থাকার অবস্থার কারণে সে পড়ে গিয়েছিল। সাদ্দাম আর কোনো কিছু না বলে তাড়াতাড়ি আকাশের কাছে আসলো। আকাশের কাছে এসে সাদ্দাম বলতে লাগলো, ভাই, আমি একটা সুড়ঙ্গ খুঁজে পেয়েছি। হয়তো এটা একটা ঢাকনা। আমি একা খুলতে যাইনি, হয়তো ভেতরে কেউ থাকতে পারে, তাই আপনার যাওয়া লাগবে। শোন, ওই সুড়ঙ্গের আশেপাশে তোরা লুকিয়ে বসে থাক, আমি উপর থেকে দেখে আসছি। উপরে কেউ না কেউ হয়তো থাকবে, কারণ উপরের একটু আগে একটা লাইট বন্ধ হয়েছে। একথা বলার পরে আকাশ তাড়াতাড়ি করে দোতলায় চলে আসলো। আর দোতলায় একটা ছোট্ট রুমের কাছাকাছি আসার পরেই একটা মেয়ের কণ্ঠ শুনতে পেল। আর ওই মেয়েটা একজনের সঙ্গে বলছে, স্যার, আপনি যে এত বড় খেলোয়াড় সেটা আমি জানতাম না। ভেবেছিলাম আপনি একজন ভালো মানুষ। আপনার মতো মানুষ আসলে পৃথিবীতে 2টা হয় না, কিন্তু আপনি যে এতটা খারাপ সেটা আমি জানতাম না। আপনি আলীর ডান হাত ওরফে আলীর সঙ্গে আপনি এসবের ব্যবসা করেন।
আরে বলিস না, আমি তো অনেক আগে থেকেই এই ব্যবসা করছি, আর আমার ব্যবসাটা এরা আলী খান এবং ফাইজে জানতে পারে। তারপর আমার সঙ্গে কাজ করার জন্য হাত বাড়িয়ে দেয়। আমি পাওয়ার নেওয়ার জন্য ওদের সঙ্গে হাত মিলিয়েছি। ওদের ডিমান্ড আমি পূরণ করি, আর আমার ডিমান্ড ওরা পূরণ করে। এখন ওখানে কতগুলো মেয়ে আছে? ওখানে মোট 10 জনের মতো মেয়ে আছে। একটু পরেই তো ফাইজার লোক মিথুন এবং সাফি নিতে আসবে ওদেরকে গাড়িতে করে। ওদেরকে দিয়ে দিলে এখন কত টাকা পাওয়া যাবে? ওদেরকে দিয়ে দিলে মোটামুটি 10 লাখের মতো পাওয়া যাবে। এগুলো তো এমন তোর মতো সুন্দর না। তোকে তো আমি বিক্রি করে দিতাম, কিন্তু তোকে তো দেওয়া যাবে না। তুই তো আমার মন খুশি করতে পারিস খুব ভালো মতো। এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করেছেন আপনি? আমাকেও তো হোস্টেলে আপনি সুযোগ বুঝে এরকম আরো কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন। এরকম তোর মতো আরো অনেক অনেক মেয়ের জীবন নষ্ট করেছি আমি। হোস্টেলে যারা যারাই থাকতে এসেছে সবার সঙ্গে আমি রাত কাটিয়েছি। এমনকি অনেকেই আমার কাছে ফ্রিতে পাশ করার জন্য এসেছে, আর আমি পাশ করানোর নাম করে ওদের সঙ্গে থেকেছি হোটেলে গিয়ে। এটার কোনো হিসেবই নেই। এই ভার্সিটির প্রধান শিক্ষক হয়ে এসব কিছু খুব ভালোই পেয়ে। এটা আপনাকে সামনাসামনি দেখলে বোঝা যাবে না, কারণ আপনি সামনাসামনি সবার সামনে এত বড় নীতি কথা বলেন যেটা আর বলার মতো না। কিন্তু আপনি যে ভেতরে ভেতরে এতটা খারাপ আমার জানা ছিল না। এত বেশি কথা বলিস না এখন আমার সঙ্গে। কাজটা শেষ করে পরবর্তীতে ওদেরকে গিয়ে সাজিয়ে দিবি। আর একটু পর মিথুনের সাফে নিতে আসবো। ওদের কাছে তুলে দিতে পারলেই আমার 10 লাখ টাকা অ্যাকাউন্টে চলে যাবে, আর ওখান থেকে আমি তোকে 2 লাখ দিব। আকাশ এ কথা শোনার পরে আর সহ্য করতে পারল না। আকাশ রুমের দরজা ভেঙে দেখতে পারল দুজনেই নগ্ন অবস্থায় পড়ে আছে। আকাশ মেয়েটাকে সঙ্গে সঙ্গে গুলি করে দিল, আর মেয়েটাকে গুলি করে দেওয়ার পরে ওখানেই মেয়েটা ছটফট করতে করতে মারা গেল। অধ্যাপককে সাদ্দাম লাথি মারল, আর সাদ্দাম অধ্যাপককে ধরে নিচে নামিয়ে আনলো। এদিকে আকাশ তাড়াতাড়ি করে সাকিবকে নিয়ে ওই জায়গায় চলে আসলো। সঙ্গে সাদ্দামও এসেছে, আর আসার পরে ভিতরে গিয়ে দেখতে পারলো 10 জনের মতো মেয়েগুলোকে আন্ডারগ্রাউন্ডে আটকে রাখা হয়েছে। ভিতরে অনেক বড় জায়গা। এখানে গোপন আস্তানা বেড়েছে এই অধ্যাপক তখন আকাশকে দেখে বলতে লাগলো, ভাই আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখন এরকম কাজ করব না। আসলে আমি লোভে পড়ে সব পাপ কাজ করে ফেলেছি। আমি সমস্ত কিছু বন্ধ করে দেবো। আমাকে ক্ষমা করে দিন। তোকে আমি ক্ষমা করে দেব, এটা তুই ভাবলি কি করে? ভার্সিটিতে সবাই আসে পড়াশোনা করার জন্য, কিন্তু তুই তো এদিকে পুরো নারী পাচারের একদম সম্পূর্ণ আস্থানা ঘিরে দিয়েছিস। হ্যাঁ, এই ভার্সিটির মধ্যে। ভাই আমি আমার জীবনে অনেক মেয়ের সর্বনাশ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো সব কাজ করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন। কুত্তার বাচ্চা, তুই কোন মুখ দিয়ে আমার কাছে ক্ষমা চাইছিস? হ্যাঁ, তোকে তো ইচ্ছে করছে তোর কলিজা টেনে বের করে নিয়ে আসার জন্য। তুই এতটা জঘন্য কাজ করেছিস। শিক্ষা এটা জাতির মেরুদণ্ড, আর সেখানে তোদের মতো শিক্ষক থাকলে তো দেশের পুরো 12টা বেজে যাবে। ভার্সিটিতে আসে মানুষ পড়াশোনা করার জন্য, কিন্তু তোদের মতো কিছু শিক্ষক থাকলে সেই ভার্সিটি আর পড়াশোনার জন্য থাকে না। সেই ভার্সিটির এসব নোংরামের জন্য থাকে, শুধুমাত্র তোদের শিক্ষকগুলোর জন্যই। আজকে ভার্সিটিতে কোনো মেয়ে পড়তে চাচ্ছে না। যারা দরিদ্র ফ্যামিলির মেয়েগুলো, তাদের তো মা বাবা ভার্সিটিতে পাঠিয়ে দেয় যে নিরাপদ বোধ করে সেই জন্য, এবং ভালো ফ্যামিলিরা ওই ভার্সিটির পড়া মেয়েগুলোকে সম্মান দিতে চায় না, শুধুমাত্র তোদের কারণে। ওরা খুব ভালো করেই জানে তোদের মতো শিক্ষকের কাছে মেয়েগুলো হেনস্থার শিকার হয়ে থাকে, আর তুই বলছিস তোকে ক্ষমা করে দেব? ভাই আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আপনার অনেক উপকার করব। ওই ফাইজার আলী খানের যত রকমের কার্যকলাপ আছে সবকিছু আপনাকে বলে দেব। তো ভাই আপনি আমাকে ছেড়ে দিন। আমি প্রাণে বাঁচতে চাই। আমার জীবন ভিক্ষা দিন ভাই। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো জীবনটা ভিক্ষা দিয়ে দিতাম, কিন্তু তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তোকে তো এত সহজে মারা যাবে না, তোকে খুব কষ্ট দিয়ে মারতে হবে, যেন তুই মানুষের কষ্টটা একটু হলেও উপলব্ধি করতে পারিস। এই কথা বলার পরে আকাশ সরাসরি অধ্যাপকের বুকের বরাবর একটা লাথি মারল, আর সঙ্গে সঙ্গে সে সেখানেই পড়ে গেল। আকাশ তারপর সাদ্দাম এবং সাকিবকে বলল মেয়েগুলোকে তাদের ঠিকানা মতো পৌঁছে দেওয়ার জন্য। আর এদিকে সানি গাড়ি থেকে আকাশের বক্স নিয়ে আসলো। বক্স নিয়ে আসার পরে তখন কাটিং প্লাস আকাশের হাতে দেওয়া হলো। আকাশ কাটিং প্লাস নেওয়ার পরে হঠাৎ করেই অধ্যাপকের আঙ্গুল সবগুলো কেটে দেয়, আর রক্ত টপ টপ করে নিচে পড়তে শুরু করলো। আর এরকম ছটফট করতে করতে অধ্যাপক সেখানেই মারা যায়। আর লাশটাকে আকাশের লোকজন অনেক আগেই সরিয়ে নিয়েছে, যেন ফার্সিটি
ভার্সিটিতে কেউ আসলে আতঙ্কে না পড়ে। তারপর আকাশ নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলে। এটা নিউজ করে দেয় যে অধ্যাপক হঠাৎ করেই দেউলিয়া হয়ে গেছে। পুলিশের ভয়ের কারণে নিউজ চ্যানেল আকাশের কথায় এটাই সবার কাছে প্রচার করলো, আর পুরো শহরের মধ্যে প্রচার হয়ে গেল এই অধ্যাপকের কুকীর্তি যে সে মারা গেছে। এই খবরটা কেউই জানতে পারল না। সবাই জানে সে কোথাও দেউলিয়া হয়ে গেছে, পালিয়ে গেছে। এদিকে ফাইজা এবং আলী খান তারা দুজনেই অবাক হয়ে গেল, কারণ তাদেরকে না বলে অধ্যাপক এভাবে পালিয়ে যাবে সে কখনোই ভেবেই দেখেনি। আলী ফাইজাকে বলতে লাগলো, এটা কি আসলেও মেনে নেওয়া যায়? কারণ অধ্যাপক এভাবে আমাদেরকে না বলে সে একাই সব কিছু নিয়ে পালিয়ে যাবে, এটা তো কোনো কথা হলো না। মিঠুন এবং সাফিত মনে হয় একটু পরেই যাওয়ার কথা ছিল, আর হঠাৎ করেই রাতের অন্ধকারে পালিয়ে যাবে। আর ওই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পরে কোনো মেয়েকেই পাওয়া যায়নি, শুধুমাত্র একটু রক্ত পাওয়া গেছে সেখানে। আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না। অধ্যাপক কি তাহলে সবকিছু নিয়ে অন্য জায়গায় পালিয়ে গেল, নাকি অন্য কারোর সঙ্গে হাত মিলিয়েছে সে, পুলিশের ভয়ে পালিয়ে গেছে? এটা কোনো কথা? ভাই আমার মনে হচ্ছে এটার মাঝে অন্য কোনো ঝামেলা আছে। লিডার, আমার মনে হচ্ছে যে এটা আকাশের কোনো চাল হতে পারে। আকাশ যদি এটা মাঝে কোনো কিছু করে থাকে তাহলে কিন্তু আমরা বিরাট বড় একটা বাঁশ খেয়ে যাব। তাই সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের সামনে ফাইজা, মিথুন কিন্তু একদম ঠিক কথা বলেছে। এটা কিন্তু আকাশেরও চাল হতে পারে, আবার মিথ্যেও হতে পারে। তাই আমাদেরকে আগে সত্যি কথাটা জানতে হবে। সে কি আসলেই পালিয়ে গেছে, নাকি এরকম গুজব কেউ ছড়িয়ে দিয়েছে চারদিকে? আমাদের লোকজনকে লাগিয়ে দে, যে কোনো তথ্য খুঁজে বের করার জন্য ওই অধ্যাপকের ব্যাপারে। ঠিক আছে, আমি আমার লোককে আমি আমার লোককে লাগিয়ে দিচ্ছি। তুইও তোর লোককে লাগিয়ে দে। চারিদিক থেকে খুঁজে বের কর কে অধ্যাপককে কোথায় নিয়ে গেছে, কি করেছে, আর ও কি আসলেও বেঁচে আছে নাকি মারা গেছে, এটাও খুঁজে বের করার প্রয়োজন। ফাইজা এবং আলী খান দুজনেই তাদের ছেলেদেরকে অনুমতি দিয়ে দিল চারদিকে লোক লাগিয়ে দেওয়ার জন্য, নতুন করে খোঁজার জন্য ওই অধ্যাপক এবং তার লোকজনকে। কিন্তু দুদিন একটানা খোঁজাখুঁজি করার পরেও তারা কোনো কিছুই খুঁজে পেল না। আর এদিকে আকাশের লোকজন লাশটাকে ভাসিয়ে দিয়েছিল নদীর পানিতে, আর লাশটা ভাসতে ভাসতে একটা পাড়ে এসে লেগে যায়। আর তখনই হঠাৎ করেই ফাইজার লোকজন দেখতে পারে, আর ওই লাশটাকে দেখে ফাইজা এবং আলীকে খবর দেয়। আর সঙ্গে সঙ্গে তারা এসে অধ্যাপকের লাশটাকে দেখে অবাক হয়ে যায়। আলী, আমি নিজে যেটা বলেছিলাম সেটাই ঠিক হয়েছে, কারণ এটা আকাশেরই কোনো চাল ছিল। আমরা অনেক দেরি করে ফেলেছি এটা বুঝতে। আকাশ নিউজ চ্যানেলকে দিয়ে এই সব খবর ছড়িয়েছে যে পুলিশের ভয়ে সে পালিয়ে গেছে, আর অধ্যাপকের সব কীর্তি সেই নিজেই সামনে এনে দিয়েছে সাংবাদিকদের কাছে, এবং এই ভুয়া খবর ছড়িয়েছে সে নিজেই এই অধ্যাপককে খুন করেছে। আমাদের শেষ ভরসা ছিল এই অধ্যাপক, কিন্তু এই অধ্যাপককে তো মেরে ফেললো আকাশ। তাহলে এখন আমরা কি নিয়ে লড়াই করব? আমাদের তো এখন অ্যাটাক করতেও আমাদের আরও লোক লাগবে। আমাদের কাছে এত কিছু নেই আকাশের সঙ্গে লড়াই করার জন্য। আকাশ নিজেই কিন্তু একাই 100। ভাই, আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আমরা যে অ্যালেক্সকে আমাদের দল থেকে বাদ দিয়েছিলাম আমাদের সঙ্গে বেইমানি করার জন্য, সে অ্যালেক্স যদি আবার আমাদের সঙ্গে জয়েন করে তাহলে কিন্তু আপনারা 3 জন হয়ে অনেক বড় একটা দল হবে আর অনেক শক্তিশালী হয়ে যাবেন। আর অ্যালেক্স যদি আমাদেরকে দুবাই থেকে সাহায্য করতে পারে তাহলে কিন্তু আমরা অনেক দূর এগোতে পারবো এবং আকাশের সকল কিছু ধ্বংস করতে পারবো। আকাশ আমাদের কোনো কিছুই করতে পারবে না। এখন বাকিটা আপনারা চিন্তা করে দেখেন। আর লিডার, আপনিও একটু ভেবে দেখেন আমি কি ভুল বললাম কিনা। আলী, সাফি কিন্তু একদম ঠিক কথা বলেছে। সাফির কথা একদম ফেলে দেওয়ার মতো নয়। আমরা অ্যালেক্সকে আমন্ত্রণ জানাই বাংলাদেশে আসার জন্য। সে তার লোকজন নিয়ে বাংলাদেশে চলে আসলে তারপরে আমরা একসঙ্গে অ্যাটাক করব, আর অ্যালেক্সের যা চাহিদা সেটা আমরা পূরণ করে দেব। তাহলেই অ্যালেক্স রাজি হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। কিন্তু অ্যালেক্স তো আবার আকাশের সঙ্গে একত্রিত হওয়ার জন্য কথা বলেছিল, এমনকি আকাশের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ পর্যন্ত করেছিল। কিন্তু আকাশ তার সঙ্গে কাজ করতে রাজি হয়নি।
আকাশ রাজি না হয়ে তারপরে তো বাংলাদেশে ফিরলো আমার এই কর্মকাণ্ড করার ফলে। এই কথা বলার পরে ওরা সবাই মিলে আলোচনা করতে থাকে। আর আলোচনার পর সিদ্ধান্ত হয় যে অ্যালেক্সকে আমন্ত্রণ জানাবে। যেই ভাবনা সেই কাজ। এদিকে আকাশ কোনো কিছু চিন্তা না করে মানুষের সঙ্গে কাজ করেই যাচ্ছে। সারাদিন ব্যস্ততার কারণে এসব আন্ডারওয়ার্ল্ডের কথা ভুলে গিয়েছিল। আর আকাশ একদিন সন্ধ্যাবেলায় কফি খাচ্ছিল, আর তখনই জান্নাতের কল। জান্নাত কল দেওয়ার পরপরই আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ মাহমুদ, আপনি কি সামনে এমপি নির্বাচন করবেন যে এত ব্যস্ততায় কাটছে আপনার? সারা দিন ফোন দিলে পাওয়া যায় না। হলেও তো কোনো সমস্যা নেই, মানুষ যেখানে আমাকে নিয়ে যাবে আমি সেখানে যেতে রাজি আছি, কোনো সমস্যা নেই তো। দুপুরে কোথায় ছিলেন? আমি দুবার কল দিয়েছিলাম। তোমার সঙ্গে মনে হয় না আমার কখনো মিল হবে, কারণ প্রতিবার আমি মা বাবাকে বোঝাতে বোঝাতে আমি ব্যর্থ হয়ে গেলাম, কারণ মা বাবা কোনোভাবেই রাজি হতে চাচ্ছে না তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। তোমার ভালোর পেছনে যে এত বড় একজন মাফিয়া লুকিয়ে আছে সেটা আমার মা বাবা জানলে কখনোই আমাকে একা একা দুবাই পাঠাতো না। এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। হ্যাঁ, বুঝতে পারলাম তোমার মা বাবা আমাকে এটার বিষয়ে পছন্দ করছে না, কিন্তু তুমি কি তাদেরকে বলেছ যে আমি কি কারণে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হয়েছি আর কেন এটা ছেড়ে দিচ্ছি না? আর ছেড়ে দিলে এই বাংলাদেশ এবং অন্যান্য মানুষগুলোর কি অবস্থা হবে? তুমি কি মনে করো আমি কি এগুলো বলিনি? আমি সব কিছু বলেছি, কিন্তু ওনারা যদি বুঝেও না বোঝার ভান করে থাকে তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। আমি কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলবো। আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ। ওকে, কালকেই পাত্রপক্ষ দেখতে আসবে। তা পাত্রপক্ষ নিজে অনেক বেশি বড় লোক আমার চেয়ে, আর তোমার ব্যাপারে অবশ্যই তো জানে তুমি দুবাই থেকে পিএইচডি করে এসেছো। পাত্র সৌদি আরবের একটা ব্যবসা করে, অনেক বড় লোক ঘরের ছেলে। তার বাবা ওই ব্যবসা সৌদি আরবে শুরু করেছিল, এখন সেটাই সে দেখভাল করা শুরু করেছে। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তুমি কি আমাকে কোনো কিছু করবে কিনা? বিয়ে না করলে কিন্তু আমি সরাসরি গলায় ফাঁস দিয়ে মরে যাব। দেখো, এরকম বোকার মতো কথা বলো না। তুমি যেসব কথাবার্তা বলছো সেসব আসলে ভালো লাগে 9-10-এর মেয়েরা বা ছেলেরা বললে। আমরা কি এখনো ছোট আছি যে আমরা ওরকম করব? তুমিও এখন অ্যাডাল্ট, আমিও এখন অ্যাডাল্ট। আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে কোনো সময়। তুমি A to Z আমার ব্যাপারে তোমার মা বাবাকে খুলে বল আমার সম্পূর্ণ কাহিনী। আকাশ এই বলে কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে তার নিচের কাছে মনোযোগ দিল। পরদিন সকালবেলা হঠাৎ করেই আকাশের ঘুমটা ভেঙে যায়। কেন জানি আজকে হুট করে এভাবে ঘুম ভেঙে গেছে আকাশের। আকাশ ঘুম থেকে উঠে তার ফোনটা হাতে নিল, আর ফোনটা হাতে নেওয়ার পরে দেখতে পারল জান্নাতের রোজকার গুড মর্নিং মেসেজ। একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল, আর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে এসে কফি বানিয়ে টিভি অন করলো। আর টিভি অন করার সঙ্গে সঙ্গে একটা নিউজ হলো। নিউজটা ছিল আকাশের। আকাশ হাসপাতাল করার জন্য যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কনস্ট্রাকশনের শ্রমিকগুলোকে মেরে ফেলা হয়েছে গুলি করে রাতের আধারে। আর সঙ্গে সঙ্গে সাদ্দাম কল দিল, আর সাদ্দাম কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, ভাই, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। শ্রমিকগুলোকে গুলি করে মেরে ফেলেছে। একজন শ্রমিকও বেঁচে নাই। ওদের পরিবার আহাজারি করছে। কি বলছিস এসব? তোরা কোথায় ছিলি যেভাবে গুলি করে ওরা চলে গেল? তোরা কি নেশায় ডুবেছিলি সারা রাত? কেউই কোনো খোঁজ পাস নাই? ভাই, আমরা রাত 2টা পর্যন্ত এই কনস্ট্রাকশনের কাছেই ছিলাম। সবাই মিলে ক্যারাম খেলছিলাম। আর রাত 3টার দিকে যখনই আমরা গোডাউনে গেলাম ঘুমানোর জন্য, আর ফজরের সময় এসে দেখি এই অবস্থা। 3টা থেকে 4টার মধ্যে এই কাজ হয়েছে। এতগুলো লোককে মেরে ফেলা হয়েছে, এটা ওরা সকলেই মিলে করেছে। আমি খুব ভালো করে জানি অ্যালেক্স এখন তাদের সঙ্গে হাত মিলিয়েছে। ভাই, আপনার সামনে যদি এই 3 জনকে আমরা এনে দিতে না পারি তাহলে আমরা নিজে নিজেই আত্মহত্যা করব। এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না।
আকাশ কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে গাড়িতে করে সেখানে চলে আসলো। আর কনস্ট্রাকশনের কাজ সেখানে চলমান ছিল। সেখানে আসার পরে দেখতে পারলেও শ্রমিকগুলোর পরিবার কান্নায় ভেঙে পড়ছে, আর কেউ কেউ আবার আকাশকে ধরে কান্না করছেন। আকাশ এসব দেখে খুবই ইমোশনাল হয়ে গেল। আর এদিকে তখনই আকাশের ফোনটা বেজে উঠল। আকাশের ফোনটা হাতে নিয়ে দেখতে পারল সেখানে জান্নাত তাকে বারবার কল দিয়েছে। আকাশ এই মুহূর্তে কল রিসিভ করবে না, কারণ আকাশ এখন এই মুহূর্তে কল রিসিভ করার মতো নেই। এখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করত, তাদের পুরো পরিবার এসেছে এখানে লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য। লাশগুলো ছড়িয়ে ধরে যখন কান্না করছিল তখন অটোমেটিক আকাশের চোখ দিয়ে পানি পড়ছিল। আর জান্নাত বারবার এদিকে কল দিয়েছিল, কারণ তার মা বাবা জোর করে তাকেই আজকেই বিয়ে দিয়ে দিচ্ছে। জান্নাত বিষয়টা জানতো না যে এত বড় ঘটনা ঘটে গেছে, কারণ জান্নাতের বাড়িতে বিয়ের আমেজ উঠছে, তাই নিউজ চ্যানেল দেখার মতো তাদের সময় নেই। চারদিকে পুলিশ তদন্ত করছে, আর তখন কয়েকজন সাংবাদিক আকাশকে ঘিরে ধরলো এবং একের পর এক প্রশ্ন করতে শুরু করলো। আকাশ ওদের কোনো প্রশ্নেরই উত্তর দিল না। কেউ কেউ আবার আকাশকে নিয়ে এখন বাজে কথা বলা শুরু করে দিয়েছে, কারণ করবে না কেন? যেখানে আকাশ সবাইকে নিরাপদে রাখার জন্য যাচ্ছে সেখানে আকাশের কাজ করতে গিয়েই লোকজনকে এভাবে মরতে হলো। এটা কি মানুষ সহজেই মেনে নেবে? কখনো না। আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ ফোনটা আবারও হাতে নিয়ে দেখতে পারল ফাইজার নাম্বার থেকে কল এসেছে। আকাশ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে আকাশকে ব্যঙ্গ করে বলতে লাগলো, অনেক বড় মাফিয়া কিং হয়ে গেছিস তুই। তুই নাকি সকল মাফিয়াদেরকে জন্ম দিয়ে থাকিস। তোর হয়ে নাকি দেশে বিদেশে সব মাফিয়ারা এক ঘাটে জল খায়, আর সেখানে কিনা তুই নিজেই এখন পথে ঘাটে জল খাচ্ছিস। তোদের সঙ্গে আমার পার্সোনালি শত্রুতা ছিল, কিন্তু এই শ্রমিক এইগুলোর তো কোনো দোষ ছিল না। ওদেরকে কেন মারতে গেলি? ওরা তো ভালো একটা কাজ করছিল। আর এমন তো নয় আমি তোদের কোনো ক্ষতি করেছিলাম। আমি তো মানুষের উপকারের জন্যই হাসপাতাল বানাচ্ছিলাম। সকলেই হ্যাপি ছিল, কিন্তু শুধুমাত্র তোরাই হ্যাপি ছিলে না এটা নিয়ে। এটা তো তুই ঠিক কথাই বলেছিস যে তোর সকল কাজে আমরা সব সময় মেলাতে এসেছি। আর এটা কি করে মানা যায় যে এটার মধ্যে আমরা বাধা দিব না? তাও আবার এত বড় কাজ করছিস, মানুষের সামনে তুই এত ভালো হবি, এটা কি আসলে মেনে নেওয়া যায়? তোরা সবাই মিলে আমার পুরো পরিবারকে হত্যা করেছিস, তবু আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম আমার বাবা আন্ডারওয়ার্ল্ডে থেকেছিল, আর তোরা ষড়যন্ত্র করে মেরে ফেলেছিস। তবুও বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম আমি। ভেবেছিলাম আমি যদি মারামারি করতে যাই, ঝামেলা করতে যাই, তাহলে মানুষের কোনো না কোনো ক্ষতি হতে পারে। তার জন্যই চুপ করেছিলাম। আমি চাই না আমার নিজের স্বার্থের জন্য মানুষগুলোর ক্ষতি হোক, কারণ আমি ঝামেলা করতে গেলেই পাল্টা ঝামেলা করতে আসবে, আর তার জন্য চুপ করেছিলাম। কিন্তু চুপ করে থাকা যে আমার জন্য এত বড় একটা কাল হয়ে দাঁড়াবে সেটা আমার আসলেই জানা ছিল না। ভেবেছিলাম একটা দল যদি অস্ত্র নামিয়ে রাখে আর একটা দল কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। তুই সব সময় ভেবেছিস যে ন্যায়ের পথে চলা, সৎ পথে চলা, কিন্তু এটা দিয়ে কি আজকাল হয়? আজকাল টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়। দেখেছিস অ্যালেক্সকে কিভাবে আমি দেশে নিয়ে এসে এরকম একটা কাজ করিয়ে দিলাম? সবই টাকার খেল, আর আমি পারি না এমন কোনো কাজ নেই। তুই কেমন সেটা আমার চেয়ে ভালো অন্য কেউ তো আর জানবে না। তুই অ্যালেক্সকে তোর দেহ দিয়েছিস, আলীর সঙ্গে কতবার থেকেছিস সেটার কোনো হিসেব নেই। আর এরকম যত মাফিয়াদের সঙ্গে তোর পরিচয় আছে, সকল মাফিয়া তোর দেহের সঙ্গে তোর রূপের যৌবনে পাগল করেছে, আর আজকে লেডি কুইন হয়েছিস। দেখ, মুখ সামলে কথা বলবি, না হলে কিন্তু অবস্থা তোর খুবই খারাপ করে দেব। আমাকে চিনিস না তুই। এইবার কাউকে বাঁচিয়ে রাখবো না, সব কটাকে মেরে ফেলবো। আর একটা কথা বলে, তুই যেখানে আছিস সেখানে সবকিছু উড়ে যাবে। শুধুমাত্র আমি একটা বাটন চাপ দিব, তাহলে এখানে ওদের পরিবার এসেছে, কান্নাকাটি করছে, এমনকি তোর লোকজন যত আছে সবাই এখানে আছে।
তুই আছিস, সবাইকে মেরে ফেলবো আর একটা কথা বললে। আকাশ তখনই চুপ করে যায়। আর এটা সাদ্দাম এবং সানি সাকিব ওরা খেয়াল করলো। আর তখন আকাশ ইশারায় সাদ্দামকে বুঝিয়ে দিল চারদিকে বোম রয়েছে। আকাশ কোনো কথা বলছে না দেখে ফাইজা দেখছে আকাশ অনেক বেশি ভয় পেয়েছে। আর তখন ফাইজা আনমনে হাসতে শুরু করলো। এদিকে ফাইজার কাছ থেকে আলী মোবাইলটা নিয়ে সেও ব্যঙ্গচিত্র করে বলতে লাগলো, শুধুমাত্র আমরা একটা বাটনে চাপ দেব আর তখনই সব কিছু হয়ে যাবে। কত কত গেম খেললাম আমরা সবাই মিলে, কিন্তু তুই কোনো কিছুই করতে পারলি না। যদি ওদেরকে জীবিত দেখতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয় আস্তানায়। ঠিকানা মেসেজ করে জানিয়ে দিয়েছি। অবশ্য মেসেজ করতে হবে না, তুই অলরেডি আমাদের খবর জেনে গেছিস আমরা এখন কোথায় আছি। আকাশ কল কেটে দেয়। কল কেটে দেওয়ার পরে আলীর ঠিকানা অনুযায়ী সে একাই যেতে শুরু করলো। আর এদিকে সাদ্দামকে বলে দেয় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়ার জন্য। আর এটার জন্য আকাশের আলাদা একটা বাহিনী রয়েছে, ওরা সব কিছুতেই দক্ষ। আর আকাশের লোকজন বোমগুলো ডিফিউজ করলো। এদিকে আকাশ চলে আসলো তাদের ঠিকানা অনুযায়ী। আর আকাশের পিছনে পিছনে আকাশের যত লোকজন ছিল সবাই হেলিকপ্টারে করে আসতে লাগলো। আর আকাশ মাইক্রোফোনে বলা মাত্রই ওরা হেলিকপ্টার থেকেই গুলি করা শুরু করে দেবে। আর আকাশ চলে আসার পরে দেখতে পারলো জঙ্গলের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে। আর সকলেই আকাশকে দেখে হাসতে শুরু করলো। আর তখন ফাইজা বলতে লাগলো, তুই কত ঝামেলার মধ্যে আছিস এখন জানিস? একদিকে শ্রমিকের পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়া, আরেকদিকে নতুন করে আবার কাজ শুরু করা, আরেকদিকে তোর প্রিয় মানুষটা এখন তোকে না পেয়ে বিষ খেয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। সত্যি অনেক ভালো লাগছে তোর এই অবস্থা দেখে। আরেকদিকে তোর পরিবার হত্যার প্রতিশোধ। কিভাবে এত কিছু করবি একা? হ্যাঁ, আমাকে ডেকে এনে অনেক বেশি ভুল করেছিস। ভেবেছিলাম আর একটু খেলাধুলা করব তোদের সঙ্গে, কিন্তু তোরা সেটা তো আর হতে দিলি না। তোরা খুব তাড়াতাড়ি তোদের মৃত্যুকে নিজেরাই ডেকে এনেছিস। আকাশ তখন আর কোনো কিছু না বলে গুলি করতে শুরু করলো। আর আকাশ মাইক্রোফোনে বলল চারিদিক থেকে অ্যাটাক করার জন্যে। আর আকাশের কথা শুনে হেলিকপ্টার থেকে ঝাঁকে ঝাঁকে গুলি করতে লাগলো। যেহেতু হেলিকপ্টার থেকে গুলি করছে তাই ওদের লোকজন আকাশের লোকজনের সঙ্গে পারল না। আর খুব তাড়াতাড়ি ওদের লোকজন মারা গেল। আকাশের লোকজনের কাছে অনেক আগেই মিঠুন, সাফি এবং অ্যালেক্সকে গুলি করে মেরে দিয়েছে আকাশ। এখন শুধু বেঁচে আছে ফাইজা এবং আলী। ওরা গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল আর আকাশ ওদেরকে ধরে ফেললো। আর ধরে ফেলার পরে ফাইজাকে দূর থেকেই পরপর অনেকগুলো গুলি করে দেয়। আর আলীকে লাঠি দিয়ে ধরে ফেলে দেয়। আর আলীকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর তখন আকাশ বলতে লাগলো, আকাশ ভাই, ভাই আমাকে ছেড়ে দে। আমি আর কখনো মানুষের ক্ষতি করব না। হ্যাঁ, আমি মানছি যে ষড়যন্ত্র করে তোর বাবাকে আমরা এই আন্ডারগ্রাউন্ড থেকে সরিয়ে দিয়েছি। তোর বাপকে নিজের হাতে মেরেছি। আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনোই এসব কাজ করব না। আকাশ কোনো কথা না বলে একের পর এক ছুরি দিয়ে তার বুকের ভিতর আঘাত করতে থাকে। আর তখন আলীর বুক ছিঁড়ে তার কলিজা বের হয়ে আসলো। এটা দেখার পরে সবাই চমকে গেল, কারণ আজকের মতো আকাশকে ভয়ঙ্কর হতে কেউ দেখেনি। আর সবকিছুর পরে এভাবেই পার হয়ে যায় 10 মিনিট। তারপর আকাশ তার গাড়িতে উঠে পড়ল আর দীর্ঘশ্বাস ফেলল। আজকে মানুষগুলোকে মারতে পেরেছে যারা মানুষের ক্ষতি করেছে, তার ক্ষতি করেছেন। আজকে থেকে আর কোনো মাফিয়ারা দেশে আসতে পারবে না। আকাশ তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে এসে দেখতে পারলো কেবিনে চোখ বন্ধ করে আছে জান্নাত। জান্নাতের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আকাশ তাড়াতাড়ি করে ডাক্তারের সঙ্গে কথা বলল।
আর ডাক্তার বলল একটু আগে অপারেশন করে বের করা হয়েছে। আকাশ জান্নাতের মা বাবার সঙ্গে কোনো কথা বলল না। আকাশ জান্নাতের পাশে বসে মাথায় হাত বোলাতে শুরু করলো। আর তখনই জান্নাতের মা বাবা এসে আকাশের কাছে ক্ষমা চাইতে লাগলো। ওনারাও নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাদের একটু না বোঝার জন্যে আজকে জান্নাতের এই অবস্থা। আকাশ ওনাদেরকে ক্ষমা করে দিল আর ওনারাও বের হয়ে গেল। আর আকাশ জান্নাতের কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলতে থাকে, কি ব্যাপার, আমাকে ছেড়েই চলে যাবে তুমি?